ওয়েলকাম টু কিউরিয়াস। কেমন আছো সবাই? ভালো তো? তাহলে হিস্ট্রি কেমন লাগছে পড়তে? আমাদের এই বোরিং হিস্ট্রি ইন্টারেস্টিং লাগছে তো? তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল কিউরিয়াস 2.0। আর যদি পিডিএফ পেতে চাও তাহলে জয়েন করে নিও টেলিগ্রাম চ্যানেল কিউরিয়াস। তাহলে আমরা আজকে দেখব মহাজনপদ, ষোড়শ মহাজনপদ। ষোড়শ মানে 16টি। আচ্ছা, আমরা আগের দিন দেখেছিলাম যে প্রথমে কি হলো। আগের দিন বলতে আমরা যখন বৈদিক যুগ পড়েছিলাম তখন কিভাবে দেখেছিলাম স্ট্রাকচারটা। তখন দেখেছিলাম প্রথমে পরিবারকে কি বলা হয়, কুল। ঠিক আছে, কুলের যে মানে কোন একটা পরিবারের যে হেড তাকে কি বলা হয়, কুলপা। তার উপরে কে ছিল? তার উপরে ছিল গ্রাম। কিছুগুলি কুল মিলিয়ে তৈরি হতো গ্রাম, যাকে বলা হতো, হেডকে বলা হতো গ্রামিনী। আবার কিছু গ্রাম মিলে তৈরি হতো 20, যার হেডকে বলা হতো বিশ্বপতি। আবার কিছু 20 মিলে তৈরি হতো রাজ্য, যার হেডকে বলা হতো রাজন। আমরা পড়েছিলাম তো, রাজ্য বা জন, যার হেডকে বলা হতো রাজন। ঠিক আছে, আমরা এটা পড়েছিলাম। এইবারে কি হলো, ধীরে ধীরে দেখো, আমরা রাজ্য মানে তো আর অল্প জায়গা হবে না, এটা যে রাজ্য মানে তো একটা এরিয়া হবে। তো এইরকম এরিয়া হতে হতে আস্তে আস্তে নিজেদের মধ্যে এরিয়া বা বর্ডার ভাগ করতে শুরু করে। তার ফলে কি হয়, ভারতে মেজর 16টি রাজ্য দেখতে পাওয়া যায়। মেজর মানে বড় রাজ্য। ঠিক আছে, আর মহাজনপদ, মহাজনপদ এর যদি দেখতে যাই, এর মানে হলো মহান রাজ্য। বোঝা গেছে? আর কি দেখব, এই রাজ্যের আমরা জানতে পারি, কোথা থেকে জানতে পারি? আমরা জানতে পারি সুত্ত পিঠক, যেটা সুত্ত পিঠক, যেটা প্রথম বৌদ্ধ সম্মেলনে মানে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এই সুত্ত পিটকের একটা অংশের নাম হচ্ছে অঙ্গুত্তর নিকায়। ঠিক আছে, এখান থেকে আমরা ষোড়শ মহাজনপদের মানে 16টি মহাজনপদের মানে উল্লেখ পাই। আরো কি, আরো কোন জায়গা থেকে পাই? 2-3টে জায়গা থেকে পাওয়া গেছে। আরো কোন জায়গা থেকে পাই? জৈন সাহিত্য, ভগবতী সূত্র ও বৌদ্ধ সাহিত্য মহাবস্তু, এইখান থেকে পাই। ঠিক আছে, এর মানে হচ্ছে বললাম মহান রাজ্য। আর এই সময়কে বলা হয়, এই সময়কে বলা হয় ভারতের দ্বিতীয় নগরায়নের সময়। এই সময়কে বলা হয় ভারতের দ্বিতীয় নগরায়নের সময়। বোঝা গেছে? তাহলে দেখা যাক 16টা মহাজনপদ কি কি ছিল, কি কি নাম ছিল জায়গাগুলোর। মহাজনপদ অঙ্গ, যাকে চম্পা, যার রাজধানী ছিল চম্পা, বর্তমানে সেটা ভাগলপুর, মুঙ্গের ও ভাগলপুরের ওইখানে পড়ে। সেকেন্ড ছিল মগধ, এটা একটু স্ট্রং ছিল, এটার সম্পর্কে আমরা প্রথমে পড়বো মগধ। ঠিক আছে, এটা স্ট্রং ছিল সেই সময়। যার ইয়ে ছিল গ্রিব্রজ বা রাজগীর, গয়া পাটনার ওইদিকে পড়ে।
কাশী, যার রাজধানী ছিল কাশী, বারাণসীতে পড়ে, এখনো সেম নামেই রয়ে গেছে। ঠিক আছে, বৎস, কোশাম্বী এলাহাবাদে পড়ছে। এইভাবে দেখে নেবো আমরা কিছু কিছু, যেমন মৎস্য, বিরাটনগর, জয়পুর, এইভাবে আমাদের 16টা মহাজনপদের নাম আমি এখানে উল্লেখ করে দিলাম। দেখে নেবো, এগুলোকে ম্যাপে দেখে নেওয়া যাক কোথায় কোথায় ছিল। মগধা, ঠিক আছে, সবচেয়ে বড়। কাশী, ঠিক আছে, কোশালা। আমরা যদি এই লিস্টে দেখি তখন দেখব যে এই সব নামগুলোই আমরা এই ম্যাপে পেয়ে যাব। সব কিন্তু নর্থ ইন্ডিয়ান। ঠিক আছে, সাউথ ইন্ডিয়ার সেরকম সেই সময়ের কোনো উল্লেখ পাওয়া যায়নি, তারপরে ধীরে ধীরে রাজা রাজার উল্লেখ পাওয়া গেছে, কিন্তু সেই সময়ের কোনো সেরকম কোনো উল্লেখ পাওয়া যায়নি। এবারে ষোড়শ মহাজনপদের যেমন মগধ একটা স্ট্রং রাজ্য ছিল। কেন ছিল? কারণ এর নদীর তীরে অবস্থিত ছিল। ঠিক আছে, 1 নম্বর। আর 2 নম্বর, এমন একটা জায়গা থেকে ছিল যেখান থেকে বাইরের থেকে অতটা অ্যাটাক হবে না, কারণ এটা তো বাংলাদেশে তো অনেক পরে হয়েছে না, তারপর অনেক পর। ঠিক আছে, এ তো ভারতেই ছিল, আর এদিকটা একটা জঙ্গলের ইয়ে ছিল, আর এখান থেকে অনেকটা দূর ছিল, তাই সেই সময় বাইরের থেকে অ্যাটাকও অতটা হয়নি। ঠিক আছে, আর এই জায়গাটা ছিল খনিজ সমৃদ্ধ, লোহার ব্যবহার এরা ভালো পারতো, তাই এইখানে মেনলি এটা হচ্ছে ঝাড়খণ্ড বিহার এরিয়া। ঝাড়খণ্ড বিহার এরিয়ায় কি আছে? কয়লা খনি, লোহা, তামা, সোনা, এইসবের খনি আছে। ঠিক আছে, এবার খনির থেকে ওরা তুলে ডাইরেক্ট লোহাটাকে বানিয়ে সেখান থেকে অস্ত্র তৈরি করতে পারতো, তাই এতটা শক্তিশালী হয়েছিল। তাহলে আমরা মগধ সাম্রাজ্যের কথা দেখব। ঠিক আছে, মগধ সাম্রাজ্য কে কে প্রতিষ্ঠা করেছিল? বৃহদ্রথ ও তার ছেলে জরাসন্ধ। ঠিক আছে, প্রতিষ্ঠা করেছিল। এরা কিন্তু শুধু প্রতিষ্ঠাই করেছিল, এদের নাম সেরকম বংশ নামের তালিকায় আসে না। ঠিক আছে, এখানে টোটাল মোট 6টি বংশ রাজত্ব করে গেছে। ফার্স্ট হর্ষঙ্ক। ঠিক আছে, কোন ইয়ার থেকে কোন ইয়ার হর্ষঙ্ক রাজত্ব করে গেছে দেখে নেবো আমরা। হর্ষঙ্ক রাজত্ব করে গেছে 544 থেকে 513। ঠিক আছে, 2 নম্বর দেখবো শিশুনাগা, 413। এগুলো কিন্তু সব বিসি। ঠিক আছে, তখনও কিন্তু যীশু খ্রিস্টের জন্ম হয়নি, তার 413 বছর আগে, 415 বছর আগে। ঠিক আছে, 13 থেকে 345 বিসি। 3 নম্বর হচ্ছে নন্দ ডাইনেস্টি, এ 345 থেকে 321 বিসি। 4 হচ্ছে মৌর্য, সবচেয়ে স্ট্রং আর সবচেয়ে ফেমাস। ঠিক আছে, মৌর্য, এর সময়কাল হচ্ছে 321 থেকে 185 বিসি। 5 নম্বর হচ্ছে শুঙ্গ, এর সময়কাল হচ্ছে 185 থেকে 73 বিসি। আর 6 হচ্ছে কানহ, এর সময়কাল হচ্ছে 73 থেকে 28 বিসি। সবাই কিন্তু বিসিতে আছে। ঠিক আছে, তো এবারে আমরা প্রথমে কি দেখব? হর্ষঙ্ক ডাইনেস্টি। ঠিক আছে, তার আগে আর একটা কথা বলে দিই, এই যে মৌর্য সাম্রাজ্য ছিল, এর সবচেয়ে যে ফেমাস সে ছিল অশোক, সম্রাট অশোক সবচেয়ে ফেমাস ছিল। ঠিক আছে, আমরা নাম শুনেছি, অনেকেই নাম শুনেছি যে সবচেয়ে ফেমাস ছিল। ঠিক আছে, আর সেরকম কিছু নেই। আর তিনি মোটামুটি আমাদের হিস্ট্রিতে বলা হয় তিনি সর্বশ্রেষ্ঠ শাসক। অশোক সম্পর্কে আমরা পরে আরো ডিটেলসে পড়বো যখন মৌর্য সাম্রাজ্য পড়বো। বর্তমানে বা এখন আমরা শুরু করতে চলেছি মগধ সাম্রাজ্য। তাহলে মগধ সাম্রাজ্যের প্রথমে দেখে নেব হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশের
প্রথম রাজা হচ্ছেন বিম্বিসার, প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা হচ্ছেন বিম্বিসার। রাজধানী ছিল, বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ। ঠিক আছে, আমরা শুধু হর্ষঙ্ক বংশের রাজধানী মনে রাখবো না, আমরা মনে রাখবো বিম্বিসারের রাজধানী। কেন না, ভবিষ্যতে যখন দেখবো যে অজাতশত্রু বা উদয়ন, তো উদয়ভদ্র একই মানুষের নাম, ঠিক আছে, দুটো নাম। তো আমরা যখন দেখবো তখন দেখবো যে উদয়ভদ্র যেমন এটাকে পাটলিপুত্রতে স্থানান্তর করেছিল, তো সেই জন্যই বলছি আমরা মনে রাখবো কি হিসেবে, আমরা মনে রাখবো প্রতিষ্ঠাতা বা তার সময়ের হিসেবে। তার উপাধি কি ছিল? সময়সীমা তো আমরা দেখতেই পাচ্ছি 544 থেকে 492। ঠিক আছে, উপাধি কি ছিল? উপাধি ছিল শ্রেণিক ছিল। ঠিক আছে, ইনি মহাবীর ও বুদ্ধের সমসাময়িক। ঠিক আছে, যে সময় মহাবীর বৌদ্ধ ছিল সেই সময়ের। এ রাজ্য বাড়িয়েছে, ঠিক আছে, এ অনেক যুদ্ধ করেছে। সে তিনটি স্ত্রী, কিন্তু সেগুলো তিনটে স্ত্রী বলবো, কিন্তু সেগুলি ছিল মানে নর্মালি বিবাহ ছিল না, তার বিবাহ হয়েছিল যুদ্ধের খাতিরে, মানে যুদ্ধের কোনো একটা কোল্যাপস করেছে যে তার মেয়েকে বিয়ে করে। ঠিক আছে, সেই কোল্যাপসের জন্য তার ইয়ে হয়েছিল, মানে বিয়ে হয়েছিল, কিন্তু সে এরকম বিয়ে করেনি। ঠিক আছে, তো প্রথমে কি নাম ওর প্রথম স্ত্রীর নাম? কোশালা দেবী। ঠিক আছে, যার যৌতুক হিসেবে সে কাশি পায়। কোশালা দেবীর সাথে বিবাহ করে এবং সে তার যার যৌতুক হিসেবে সে কাশি পায়। 2 নম্বর হচ্ছে চেল্লানা, বৈশালীর। ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে মাদ্রা, রাজকুমারী। এর নাম পাঞ্জাব, পাঞ্জাবে। 3টে বিয়ে করে ভাই, রাজাই 3খানা বিয়ে করেছে, যেভাবে বিয়ে করুক মজা তো আছে। আর রাজা বলে যে আমাদের এখনকার মতো তো নয় যে একখানা বিয়ে করে ডিভোর্স হবে বা ঘরে ঝগড়াঝাটি হবে, সেরকম তো কোনো গল্প ছিল না। রাজার সাথে কে ঝগড়া করবে, এরকম একটা ব্যাপার। রানীরা তো ঝগড়া করতো না। ঠিক আছে, এই এ অঙ্গ বলে যে মহাজনপদের একটা ছিল, তাকে জয় করে নেয়, নিজের মধ্যে করে নেয়। ঠিক আছে, আর এ ফার্স্ট এমন একটা রাজা যে স্থায়ী সেনাবাহিনী করে। এ ফার্স্ট রাজা যে স্থায়ী সেনাবাহিনী করে। ঠিক আছে, আর মন্ত্রী নিয়োগ করে, ঠিক আছে, আর সেরকম কিছু নয়। এর লাস্টে এর ছেলে অজাতশত্রু সম্পর্কে ডিটেলসে পড়বো, এখন জেনে নি। একে লাস্টে বন্দি বানিয়ে মেরে ফেলে। ঠিক আছে, তারপরে অজাতশত্রু রাজা হয়। অজাতশত্রু সময়সীমা 492 থেকে 460 খ্রিস্টপূর্বাব্দ বা বিসি। ঠিক আছে, অজাতশত্রুর অপর নাম কি? কুনিক। ঠিক আছে, এর মহাবীরের সাথে সুসম্পর্ক ছিল। ঠিক আছে,
এ শৈব ধর্ম গ্রহণ করে। পাটলি গ্রামে একটা দুর্গ নির্মাণ করে, ঠিক আছে, যা পরে পাটলিপুত্র হয়, ঠিক আছে। এ কাশি দখল করে নেয়, কাশি তো যৌতুকে পেয়েছিলই, পুরো কোশাল মানে যুদ্ধ করে পুরোটা দখলই করে নেয়, নিজের নামেই করে নেয়, ঠিক আছে। এর সময়ই বৌদ্ধ মানে গৌতম বুদ্ধ ও মহাবীর দেহত্যাগ করেন, মানে পরলোকে গমন করেন, ঠিক আছে। আর কি দেখব, এর সময় হয়েছিল ফার্স্ট বৌদ্ধ সম্মেলন, কত সাল ছিল, 483। কি হয়েছিল এটাতে স্পেশাল, এটাতে সূত্র পিঠকের নাম হয়েছিল, সূত্র পিঠকের ইনভেনশন হয়েছিল, আর কি বিনয় পিঠকের ইনভেনশন হয়েছিল, ঠিক আছে। এটা দুটো তো আগেই পড়েছি। আর কি কি জায়গা জিতেছিল, ডিজি যেগুলো জিতে নিয়েছিল সেগুলো কিন্তু ষোড়শ মহাজনপদের মধ্যে একটি, কাশী, কৌশল, পুরো এগুলো জয় করে নেয়, ঠিক আছে। আর এর পরবর্তী রাজা, এ মারা যাওয়ার পরের পরবর্তী রাজা আসে উদয়ীন বা উদয়ভদ্র। এ সেরকম কিছু কাজ করেনি, ঠিক আছে। এ নিজের রাজধানীকে সরিয়ে মানে রাজগীর থেকে পাটলিপুত্র শিফট করে। পাটলিপুত্র ওই যেখানে অজাতশত্রু দুর্গ বানিয়েছিল সেই জায়গাটাতে শিফট করে দেয়, ঠিক আছে। আর এ সেরকম কোনো কাজ করেনি, এ মেনলি কি করেছিল, নিজের প্রশাসন ও নগর পরিকল্পনা জোর দেয়। আরে সেরকম কোনো কাজ করেনি, তার কোনো উপলব্ধি নেই, সে শক্তিশালী কোনো বড় শাসক নন, এ সেরকম কোনো কাজ করেনি। আর অজাতশত্রুর পর না হর্ষঙ্ক ডাইনেস্টিতে আর সেরকম বড় রাজা আসতে পারেনি, যার ফলে আস্তে আস্তে ডাউনগ্রেডের দিকে যেতে থাকে। এর ফলে যে আসে অনিরুদ্ধ, অনিরুদ্ধ সেরকম সময়সীমা হচ্ছে 4 বছরের, সেরকম বড় রাজা ছিলেন না, ঠিক আছে। একদমই মানে সবচেয়ে দুর্বল শাসক ছিলেন, সবচেয়ে দুর্বল বলবো না, দুর্বল শাসক ছিলেন, আগের গুলোর থেকে তো দুর্বল ছিলেন, ঠিক আছে। আর সেরকম কোনো কিছু ছিলেন না। আর এর সময় মেনলি কি হয়, আমরা শুধু রাজাটার নাম মনে রাখবো। আর এর সময় মেনলি কি হয়, এদের শক্তি হ্রাস পেতে থাকে, হর্ষঙ্ক ডাইনেস্টির শক্তি হ্রাস পায়, ঠিক আছে। এরপরে আরো দুটো রাজা এসছিলেন, কিন্তু তারা কোনো কিছু মানে নিজের যে কাজ করব সেরকম কিছু করতে পারেননি, কারণ তারা খুবই মানে দুর্বল প্রকৃতির ছিলেন, ঠিক আছে। মুন্ড, এরও 3 বছরের একটা সময়সীমা, ঠিক আছে। এও খুব বড় শাসক ছিলেন না, এর সময় তো এ আরো দুর্বল ছিলেন, এ খুবই দুর্বল ছিলেন। আর এর সময় পুরোপুরি এদের প্রশাসন ভেঙে পড়ে, আর এর কোনো বড় অ্যাচিভমেন্ট নেই। লাস্ট রাজা হর্ষঙ্ক ডাইনেস্টির শাক দশক, ঠিক আছে। এ অনেকদিন রাজত্ব করেছেন, তাও দেখতে পাবো আমরা 437 থেকে 413 পর্যন্ত বা 413 পর্যন্ত। এ লাস্ট রুলার। এর একটা মন্ত্রী ছিল, এর একটা মন্ত্রী ছিল যার নাম ছিল শিশুনাগা,
শিশুনাগ। ঠিক আছে, এছাড়া এ কিছু করেনি। আর এই শিশুনাগ এই যে মন্ত্রী, এই একে পদচ্যুতি করিয়ে নিজে রাজা হন। ঠিক আছে, শিশুনাগ বংশ স্থাপন করেন। শিশুনাগের সময়সীমা হচ্ছে 413 থেকে 345 বিসি। শিশুনাগের নয়, পুরো শিশুনাগের ডাইনেস্টির এটা সময়সীমা। ঠিক আছে, এর প্রপার সময়সীমাটা জানা যায়নি, অত ভালোভাবে উল্লেখ নেই, কারণ এর খুব অল্প সময়ের জন্য এরা রাজা হয়েছিল এবং খুব বড় কাজ করেনি। কিন্তু এইখানে একটা দেখার বিষয় আছে, এ মন্ত্রী ছিল আমাদের শাক দর্শকের, মানে হর্ষঙ্ক ডাইনেস্টির যে রাজরুলার, এ তৈরি করে শিশুনাগ বংশ। এ কি করে, নাগ দর্শককে হত্যা করে সিংহাসনে বসে। আর এটা আমি একটা নামটা ভুল বলেছি, ওই জন্য নামের সময় একটু ইয়ে গেলাম। এটা হচ্ছে নাগ দর্শক, নাগ দর্শক। ঠিক আছে, এবারে দেখে নেব এ কিচ্ছু করেনি, এর নিজের কিচ্ছু করেনি। এ শুধু একটাই কাজ করেছিল, একটা যুদ্ধ লড়েছে এত বড় জীবনে, কি না অবন্তীকে জয় করে। ঠিক আছে, আর শতবর্ষব্যাপী যে যুদ্ধ চলছিল অবন্তীর সাথে, মগধ অবন্তীর যুদ্ধের অবসান ঘটায়। ঠিক আছে, আর এ সেরকম কোনো কাজ করেনি। আর নিজের যে রাজ্য মানে রাজধানীকে বৈশালীতে নিয়ে যায়। ঠিক আছে, এরপর দেখে নেব এর ছেলে এরপর রাজা হয়, কি নাম, কালাশোক বা কাকবর্ণ। এর সময় হয় সেকেন্ড বৌদ্ধ সম্মেলন। সেকেন্ড বৌদ্ধ সম্মেলন কত সাল, 383-তে। ঠিক আছে, এই ইয়েতে কি হয়েছিল জানি আমরা, যেটা দুটো শাখায় বিভক্ত হয়ে গিয়েছিল। ঠিক আছে, আর এ আবার রাজধানী পাটলিপুত্রতে শিফট করে। কোথা থেকে, বৈশালী থেকে। মানে এরা শুধু এই করেছে। আরে লাস্ট এই বংশের লাস্ট ফেমাস রুলার, লাস্ট ফেমাস রুলার। ঠিক আছে, এরপর চলে আসবো নন্দ বংশ। আর শিশুনাগ বংশের যে লাস্ট রাজা, সে কিন্তু মানে এতটাই মানে তার ক্ষমতা কমে গিয়েছিল, শিশুনাগ বংশের লাস্ট রাজা যে, তার এতটাই ক্ষমতা কমে গিয়েছিল যে সে কিন্তু খুব একটা মানে লড়াই যুদ্ধ, এরপর থেকে আর কোনো লড়াই নেই, যুদ্ধ নেই, কিচ্ছু নেই, জাস্ট মানে চালাতে হয়, চালিয়েছে, সেরকম একটা বিষয়। আর এদের লাস্ট রুলার হচ্ছে শিশুনাগা ডাইনেস্টির নাম হচ্ছে মহানন্দিন। ঠিক আছে, মহানন্দিনের নাম। এবারে কি, এই মহানন্দিনের একটা শূদ্র বউ ছিল। শূদ্র বউ মানে কি, আমরা যেটা পড়েছিলাম যে 4 ভাগে বিভক্ত। ঠিক আছে,
আমরা পড়েছিলাম তো যে বৌদ্ধ যুগে যে 4 ভাগে বিভক্ত ছিল আমাদের এর সমাজ, আমাদের সমাজ যেটা কি ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। পুরুষোক্ত মতবাদে বলেছিল যে পুরুষোক্ত মতবাদে বলেছিল যে ব্রাহ্মণ মুখ থেকে তৈরি হয়েছে, বাহু থেকে ক্ষত্রিয় তৈরি হয়েছে, উরু থেকে বৈশ্য তৈরি হয়েছে এবং পা থেকে শূদ্র তৈরি হয়েছে। পড়েছিলাম। সেই শূদ্র বউ ছিল, মানে শূদ্র জাতির বউ ছিল, এবং তার ছেলেই নাম মহাপদ্মানন্দা। এ তৈরি করে নন্দ ডাইনেস্টি। কি নাম? নন্দ ডাইনেস্টি। এ কিন্তু প্রথম ফার্স্ট শূদ্র রুলার বা শূদ্র রাজা, শূদ্র বংশের প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এ শূদ্র বংশের প্রতিষ্ঠা করে। এর উপাধি কিন্তু অনেকগুলো ছিল। কি কি ছিল উপাধিগুলো দেখে নি তাহলে। নন্দ বংশের সময়সীমাটা দেখে নেবো, খুব বেশি দিন নয়, আর এনার সময়কালটা সবচেয়ে বেশি। এরপরে যে ধনানন্দর আরো সময় কম। ঠিক আছে, উপাধিগুলো দেখে নেওয়া যাক। এক রাট, এক ছত্র, সর্বক্ষত, উগ্রসেন, দ্বিতীয় পরশুরাম, এইসব নামে তাকে ডাকা হতো। ঠিক আছে, এগুলো তার উপাধি ছিল। তার সেই সময়ে সবচেয়ে বড় ইনফ্যান্ট্রি, মানে তার সেনাবাহিনী সবচেয়ে বড় ছিল। দেখে নেবো একবার। 20,000 পদাতিক সেনা ছিল, 20,000 অশ্বারোহী ছিল, 2,000 যুদ্ধ রথ ছিল, আর 3,000 হাতি ছিল। বোঝা গেছে কত বড় সেই সময় সেনা তৈরি করেছিল। ঠিক আছে, এই সেনা দৌলতে সে প্রচুর জায়গায় প্রচুর যুদ্ধ লড়ে এবং প্রচুর জায়গা জয় করে। যেমন কি কি? কোশল, কলিঙ্গ, অম্বক। এই কলিঙ্গ যদি সে সেই সময় না জয় করতো, তাহলে পরে মৌর্য বংশ এসে, মৌর্য বংশের রাজা অশোক এখানে সেই যুদ্ধ, কলিঙ্গের যুদ্ধ লড়ে সে যুদ্ধের লাস্ট যুদ্ধ, ফার্স্ট এন্ড লাস্ট যুদ্ধ করতো না। ঠিক আছে, এই কলিঙ্গ তোমরা এখনো উড়িষ্যায় দেখতে পাবে, যেখানে কি এখনো তার মাটি লাল, এত রক্ত বয়েছিল। ঠিক আছে, অম্বক, মিথিলা সব ম্যাপে পেয়ে যাবে, কুরু, পাঞ্জাল, এই জায়গাগুলো জয় করে। তার ফলে এতগুলো জায়গায় জয় করেছিল যে তার রাজ্যটা হয়ে গিয়েছিল বাংলা থেকে পাঞ্জাব পর্যন্ত। ঠিক আছে, মানে যুদ্ধ এতই লড়েছে যে এখনকার পাঞ্জাব নয় তা বলে, এটা কিন্তু তখনকার পাঞ্জাব। পাঞ্জাব বাংলা থেকে পাঞ্জাব, তখনকার পাঞ্জাব মানে কি, মানে এখন যেটা পাকিস্তানের পাঞ্জাব। এত বড় একটা রাজ্য সে তৈরি করেছে, এত যুদ্ধ লড়েছে, এত রাজ্য তৈরি করেছে। ঠিক আছে, আর একে পুরাণে নাম দেওয়া হয়েছে ক্ষত্রিয় ধ্বংসকারী। ঠিক আছে, এরপর দেখবো আরেকটা জিনিস দেখে নি। এ হচ্ছে ভারতের ফার্স্ট সার্বভৌম রাজা। বোঝা গেছে। এরবারে দেখবো ধনানন্দ। ধনানন্দ ধনানন্দ সেরকম যুদ্ধ লড়েনি। ঠিক আছে, এ মহাপদ্মানন্দের ছেলে। এই 8 বছরই রাজত্ব করেছিল, 329 থেকে 321। ঠিক আছে, এর সময় একটা ইম্পর্টেন্ট অ্যাটাক হয়
আলেকজান্ডার দি গ্রেট এই সময় অ্যাটাক করে। আলেকজান্ডার দি গ্রেট বলা হয় তার কারণ এই পুরো অর্ধেক রাজ্য জয় করে নিয়েছিল, এই ওয়ার্ল্ড জয় করার চেষ্টা করেছিল। তো এ 326 বিসি তে অ্যাটাক করে, ঠিক আছে, আলেকজান্ডার গ্রেট, ঠিক আছে। আর এ খুবই মানে এর বাবা তো অনেক ধন সম্পদ লুটে গিয়েছিল, অনেক জায়গা দখল করেছিল, ঠিক আছে। তার ফলে এ খুবই অহংকারী ছিল। আর কি ছিল, সবার অপ্রিয় ছিল, ঠিক আছে। এ সেরকম মানে ইয়ে করতে পারেনি, ঠিক আছে। আর মানুষের ওপর মানে রাজ্যের মানুষদের ওপর প্রচুর কর আরোপ করেছিল, এবং সেই করগুলো হচ্ছে মানে এমন এমন কর যেগুলো আরোপ করা সেই সময়ের জন্য মানে নয়, ঠিক আছে। মানে হয়তো ধানের কর, এমন এমন কর দিয়েছিল যেগুলো মানে একদম সে অত্যাচার কর দেওয়া হয়েছিল, অত্যাচারের থেকেও বেশি। এই নন্দ বংশের ধ্বংসের একটি কারণ, পুরো নন্দ বংশের এর অহংকার। এর অহংকারে আমরা শুনেছি, এর অহংকারে আমরা জানি তার নাম তক্ষশিলার পণ্ডিত ছিলেন একজন, নাম জানি চাণক্য, চাণক্য, পণ্ডিত চাণক্য, ঠিক আছে, যে কৌটিল্য অর্থশাস্ত্রের রচনা করেন। একে খুব খারাপ ভাবে অপমান করে, ঠিক আছে। তার ফলে কি হয়, এ নন্দকে হারানোর জন্য মানে ধনানন্দকে হারানোর জন্য না চন্দ্রগুপ্তকে ট্রেন্ড করতে থাকে। এ কিছু কিছু কাজ করেছিল যেগুলো এখনো মানে এর কৌটিল্য অর্থশাস্ত্র হচ্ছে পুরোটাই একটা কূটনীতি, ঠিক আছে। তাই এখনো আমরা দেখে থাকি যে আমাদের একটা কথা আছে যে ভারতের থেকে কূটনীতি কে ভালো করতে পারবে, যেখানে আমরা কৌটিল্য অর্থশাস্ত্র থেকে ট্রেন্ড, তাই আমাদের থেকে ভালো কূটনীতি আর কে করতে পারবে, এরকম একটা কথা আছে আমাদের। তা এটা এতটাই কৌটিল্য অর্থশাস্ত্র এতটাই কূটনীতির যে তোমরা জানতে পারবে যে চন্দ্রগুপ্তকে যখন ও তৈরি করে, যখন ওকে ট্রেন্ড করা হলো, তৈরি করলো যুদ্ধ করিয়ে ইয়ে করিয়ে, তখন প্রথমবার যুদ্ধে যখন হেরে যায় না চাণক্য, চন্দ্রগুপ্ত হেরে যায় না, তখন চাণক্য কি কি প্ল্যান করে, ও গুপ্তচর সিস্টেম শুরু করেছিল, গুপ্তচর ছেড়ে দিয়েছিল পুরো দেশে, রাজ্যে। ও কি করেছিল, কিছু কিছু বিষ কন্যা রেডি করেছিল, যাদেরকে অল্প অল্প করে সাপের বিষ দিয়ে দিয়ে তাদেরকে একদমই মানে বিষধর মহিলা তৈরি করেছিল। আর কি করেছিল, অল্প অল্প করে ছোট ছোট জায়গা জয় করে করে আস্তে আস্তে ধনানন্দকে মেরে পুরো জায়গাটা জয় করে, ঠিক আছে। এই হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। আমরা কালকে মৌর্য সাম্রাজ্য একটা খুব ইন্টারেস্টিং জায়গা, অনেক কিছু হয়েছিল, এবং অশোক যা দ্য গ্রেট ইতিহাসের সবচেয়ে ভালো শাসক হিসেবে গণ্য করা হয় অশোককে, সেই অশোকের হিস্ট্রি পড়বো, এটা নেক্সট দিন দেখে নেবো। আজকে এই পর্যন্তই, চলো। আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিউরিয়াস 2.0 কে। আর যদি আমাদের পিডিএফ পেতে হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, কিউরিয়াস, ওকে। চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল মৌর্য বংশ নিয়ে।